সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুন। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। নিউ টাউনের এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ মিলেছে। অপহরণ খুনের টাইম লাইন। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। স্বপন কামিল্লা, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28শে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 28শে অক্টোবর দুপুর 12:52 সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুপুর 1:20 সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভিতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গিয়েছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান থাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর অন্য লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল। আমি তো দেখছি একজন। আর ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা, এই ভদ্রলোক কি মারছিলেন? ও লোক ছিল, ও লোক ছিল। ইনিও সবাই মিলে মেরেছে। অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সোনা ব্যবসায়ীকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধে, তারপর রাত তখন 9:15। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে, তোলা হচ্ছে গাড়িতে। এর একদিন পর 30শে অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। গোটা ঘটনার রহস্য যে মারধর থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে, এখনো পর্যন্ত সেই কারণে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। ক্যামেরা সমতর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে এসে খুন। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি, যার জেরে বিডিওর বিরুদ্ধে অভিযোগ আরো জোরালো হলো। ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামিল্লাকে। উনি বেল্ট ফেল্ট হাত যেমন পড়েছে মেরেছে। সল্টলেকের দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ, তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এ নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা। একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী। এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই কুকুর দেখাশোনা কাজ করতাম। মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মদ খেয়েছিলাম, ওনার মালগুলো বার করে স্বপন কামিল্লাকে আমি দিয়েছি। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খুঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে। তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। আমার তখন মারধর করেছিল। কাকে দিয়েছিস? আমি স্বপন কামিল্লা বাসন্তী জুয়েলার্সে দিয়েছি। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামিল্লাকে, দুজনকে সোনাবলাকে মারধর করার পরে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। উনি বেল্ট ফেল্ট হাত যেমন পড়েছে মেরেছে।
অশোক কর নিউ টাউনের বাসিন্দা। তাঁর দাবি, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিউ টাউনের এই বহুতলে তিনি কাজ করতেন, কুকুর দেখাশোনার কাজ। এই বাড়ি থেকেই তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ। সেই গয়না দেন দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। অভিযোগ, সোনা চোর সন্দেহে অশোককে বেধড়ক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন। তার দাবি, সোনার ব্যবসায়ীকেও তুলে এনে মারধর করা হয়। ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই। উনি 10 মিনিট পরে ওনাকে নিয়ে এলো গাড়ি করে। নিয়ে আসার পর দুজনকে ঘরে ঢুকালো, ঢুকে দুজনকেই মারধর করলো। যখন স্বীকার করেনি, তারপর লাস্ট স্বীকার করতে ও থাকলো, আমি তোমাকে ছেড়ে দিল 6টার সময়। অভিযোগ, বিডিওর মারধরের হাত থেকে রেহাই পাননি অশোক করের স্ত্রী এবং মেয়েও। আমাদেরকে মারধর করে গেছে ওরা। আমাকেও মেরেছিল, আমার মেয়েকেও মেরেছিল। আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা। আমাকেও চর মেরেছে, আমার মেয়েকেও চর মেরেছে। ওরা 2-3 জন ছিল গাড়ির মধ্যে, মানে আমার স্বামীকে নিয়ে গেল। চিনতেন ভিডিওকে? হ্যাঁ, ভিডিওকে তো চিনতাম। সোনা চুরির অভিযোগে অশোককে মারধর। তার দাবি, চুরির কথা তিনি স্বীকার করে নেন। স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে বিডিওকে জানান। এরপর 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। সেখানে ডাকা হয় অশোক করকেও। অশোকের দাবি, তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি। মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম, ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল, তখন ওনাদের গয়নাটা খুঁজাখুঁজি চলে। তখন স্যার আমাকে ডাকে, তখন আমি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। আমার তখন মারধর করেছিল। কাকে দিয়েছিস না, আমি স্বপন কামলিয়া বাসন্তী জুয়েলার্সে দিয়েছি। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায়, ঢুকে মারধর করে আমাকে, ওকে স্বপন কামলিয়াকে, দুজনকে সোনাবলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। উনি বেল্ট ফেল্ট হাত টাত যেমন পড়েছে মেরেছে। ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত, সোনা ব্যবসায়ীর খুনে যোগ অস্বীকার বিডিওর। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য। নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি বিডিওর। খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি। দাঁতনে উপস্থিতির ভিডিও কারসাজি বলে দাবি। নিউ টাউনে বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের বিডিওর। নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলেও দাবি। আমার কোনো ফ্ল্যাট নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পুরোপুরি অভিযোগটাই মিথ্যা এবং চক্রান্তের শিকার। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। আপনি দাঁতনে গেছিলেন? আমি কেন দাঁতনে যাব? নিউজ 18 বাংলায় একটা ভিডিও দেখুন, পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে। ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে, কি বলবেন বলুন তো? দেখুন, এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন। কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয়, এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি। এটা একটা চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছেন। সোনার দোকানের যিনি মালিক, স্বপন কামিল্লার বাড়ির মালিক, তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি আপনাকে বলছি, শুনুন, আমি তো এত বোকা নই, আইন তো জানি। আইনকে এখনো আমি হাতে নিতে পারবো না। আপনি স্বপন কামিল্লাকে চেনেন? আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনার? আপনাদের কাছে নামগুলো শুনছি। আপনাদের নিউজ 18-এ আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইয়েছেন, আমি দেখেছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না। এই বাড়িটা ওনার, কাগজ এটা, এই বাড়িটা ওনার, এই কাগজ এটা। মাটিগাড়া, বীরপাড়া, নিউ টাউনের যাত্রাগাছি, এই সমস্ত বাড়িগুলো নয় আপনার? আমি প্রশান্ত বর্মন আপনার বাড়িতে গিয়ে ঘুমালে ওই বাড়িটাও আমার হয়ে যাবে? মাটিগাড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে। আমি এখানে তো ভাড়া নিয়েছি।
আপনার আওয়াজ শোনা গেছে বাইরে, আপনি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আমি সেটাও তো আমি তো শোনা গেছে। এখানে তো ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে থাকি এখানে। আসল বাড়িটা কোথায়? আমার আসল বাড়ি গ্রামে, বোকালির মঠ। আপনি গ্রামে গিয়ে খবর নিন না, আমি কি ধরনের ছেলে আছি খবর নিন, এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন। দেখুন, মানুষ যখন বিপদে পড়ে তারা কারণ বলে, এটা প্রমাণ হবে, তদন্ত হবে। আজকে ঠিকাদাররাও দুর্নীতির অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে। এই ঠিকাদারদের একটু আপনারা মুখ দেখতে বলুন, এবং সংবাদ মাধ্যমের প্রতি আমারও আস্থা আছে। এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো, এই ঠিকাদাররা ওখানে কাটমানি তুলতো, সেটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও হয়ে আসার পর। আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখে নেওয়া হবে, আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে অডিও রেকর্ড করা আছে, আপনি এই তথ্যগুলো দিতে পারবেন? পুলিশ ডাকলে যাবেন আপনি? আমি অবশ্যই যাবো। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁতনের থেকে, পরিবারের থেকে, স্বপন কামিল্লার পরিবারের থেকে। দেখুন, এফআইআর হয়েছে, সেটা আইনত আছে, আইনের দ্বারস্থ হব। অবশ্যই মহামান্য আদালত আছে, আদালত বিচার করবে। আমি তদন্ত সহযোগিতা করব, তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব, সব রকম সহযোগিতা আমার তরফ থেকে থাকবে। পুলিশ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? কেন যোগাযোগ করবে না, করেছি। এসআইআর ফর্ম হাতে নিয়েই অসুস্থ, মৃত্যু হয়েছে। 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না। বাড়িতে বিএলও আসতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রকির কাছ থেকে আরো বিশদে জানবো। রকি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কি ঘটেছিল? দেখুন মিমি, ছিল না ভোটার কার্ড, নাম ছিল না 2002 সালের ভোটার লিস্ট। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পৌর। এসআইআর জন্য যখন বিএলও এসআইআর এর ফর্ম বাড়িতে দিতে যান, সেই সময় কিন্তু পৌর হৃদরোগে আক্রান্ত হয় এবং তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে অভিযোগ। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, মৃতের নাম লালুরাম বর্মন, বয়স 71। তিনি বারোকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এলাকায় দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি 2002 সালের ভোটের তালিকা লালুরাম বর্মনের নাম না থাকায় তিনি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলবেলা যখন বিএলও তার বাড়িতে এসআইআর ফর্ম দিতে যান, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। তারা দাবি করেছে এই এসআইআর এর কারণেই তার মৃত্যু হয়েছে। অনেক ধন্যবাদ। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু কুলপিতে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। 2002-এর তালিকায় স্ত্রী ও নিজের নাম না থাকায় আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। কুলপির কালীচরণপুরের শাহাবুদ্দিন পাইকের মৃত্যু। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে সাংসদ বিধায়ক। এসআইআর রীতে আতঙ্কে মারা গিয়েছে। এসআইআর কি ওনার নাম নেই? না, 2003-এ নাম নেই। আর ওনার স্ত্রীরও অসুবিধা ছিল, নামের কাগজপত্র, আধার কার্ডে একটু কাগজপত্র গন্ডগোল ছিল, এইভাবে নিয়ে আতঙ্কে বিশাল। এই হঠাৎ স্ট্রোক হলো ওই চিন্তায়। হ্যাঁ, ও বলছে আমার কাগজপত্র এই নেই, আমার ভোটারের এই নাম নেই, বাবার আজ থাকলে কি হবে, আমার স্ত্রীর নেই, এই নিয়ে অসুবিধা হবে বলছে। আমি শুনতে পাচ্ছি সব। বিএলও যখন তার বাড়িতে গিয়ে বলে এবং যে তার নামটা নেই, তাদের আতঙ্কিত হয়ে, তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানে স্ট্রোক হয়, তিনি মারা যান। আমরা ধিক্কার জানাই একে, এবং এই যে আজকে যে এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীদেরকে দায় নিতে হবে। বাড়ি থেকে এসআইআর ফর্ম বিলি, বিএলওর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পিংলার শানমণিনাথপুর 133 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িতে ভোটারদের ডেকে এসআইআর ফর্ম বিলির অভিযোগ। বিএলও সরস্বতী মুর্মুর বিরুদ্ধে অভিযোগ, বিজেপির অভিযোগ অস্বীকার বিএলওর। আমাকে তো এগুলোকে সব করতে হবে, যেহেতু দুটো করে ফর্ম আছে, তো ওইগুলোকে তো আমাকে ম্যাচ করে স্টেবলার মেরে তারপরে তো ফিল্ডে বেরোবে। এগুলো না গুছিয়ে কি করে আমি যাব? তার কারণে আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি ওখান থেকে। আমাদের বাড়ির রেগুলো, মানে আমাদের বাড়ির ফর্মগুলো, ওইগুলো মোটামুটি মানে ম্যাচ করি দিয়ে দিচ্ছে, মানে আমার ঘরের কাকা জেঠা একদম। পিংলা বিধানসভার 133 নম্বর বুথে বিএল হচ্ছে সরস্বতী মুর্মু। তিনি বাড়ি বাড়ি না গিয়ে তার নিজের বাড়িতে সন্ধেবেলা সমস্ত ভোটারদেরকে ডেকে সেখানে বাড়ি থেকে ফর্ম বিতরণ করছেন
এবং সেখানে নানা রকম ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং তাদেরকে শাসক দলের পক্ষে তাদের কাছে কথাবার্তা বলছেন। চিফ ইলেকটোরাল অফিসারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ। 15 বছর আগে তৃণমূল কর্মী খুন। হুগলির গুড়াপে খুনের ঘটনায় আজ সাজা ঘোষণা। তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুনে দোষী 8 বাম কর্মী। 2010 সালের 18 মার্চ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন খুন হন বাবা। ওটা বৃহস্পতিবার সম্ভবত 18 মার্চ 2010-এ ঘটনাটা ঘটে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জানতে পারে যে এদের বাড়িতে এসেছে। আমার খবর পেয়ে ওই তপন দাসের বাড়িতে পৌঁছায়। তারা সবাই মিলে ওইখানে আমার বাবাকে টাঙিয়েছিল, বল্লম ছিল। তারা প্রায় 2 কিলোমিটার টেনে নিয়ে যায়, বস্তায় ভরে নিয়ে 2 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং নদীর মধ্যে সেই বডিটাকে পুঁতে দেওয়া হয়। তারপরে ওখানকার স্থানীয় কিছু দলের সাথে বডিটা ভেসে আসে এবং খবর পেয়ে গোড়াক থানায় জানানো হয়। এটা 19 মার্চ। তারপরে কেস হলো। তারপরে গোড়াক থানা কিছুদিন পর ওনাদেরকে অ্যারেস্ট করে। ক্ষুদিরাম হেমব্রম যে কষ্ট নিয়ে, যে দুঃখ নিয়ে, যে যন্ত্রণা নিয়ে নিহত হয়েছিল, তার আত্মা মনে হয় আজকে কিছুটা হলেও শান্তি হবে। তার ছেলে আজকে উপস্থিত আছে, সেও রায় শুনলো, বাড়ির লোকও শান্তি পাবে। সাইবার প্রতারণার শিকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। 55 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মেলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের। কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে। মেরে কেটে 2 ফিট উচ্চতা। এয়ারপোর্টের কোন কোনায় যে লুকিয়ে রয়েছে 800 ক্লোজ সার্কিট ক্যামেরা 3 দিনেও তার হদিশ পায়নি। ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির 2টো বাঁদরের একটা এখনো বেপাত্তা। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান TG313 কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে 2টি বাঁদরের। ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে 2টি ছোট আকারের বাঁদর, শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর, বিরল ও বিপন্ন প্রজাতি। শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর উচ্চতা 22 থেকে 32 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 22 থেকে 29 ইঞ্চি, ওজন 9 থেকে 12 কেজি। সাধারণত লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায়। বাজার মূল্য 10 থেকে 30 লক্ষ টাকা। ব্যাগ থেকে 2টি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায়। সেই যে ফসকে গেল তারপর দিন 3 পার। কলকাতা বিমানবন্দরে লাগানো 800 সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর। নিউজ 18 বাংলা। সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। পরিযায়ী পাখিদের আনাগোনা। এই পরিযায়ী পাখিদের মারতেই চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে ব্যাগ ভর্তি মরা পাখি। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় চোরা শিকারীদের দাপট। শীত পড়ছে, পরিযায়ী পাখিরা এবার আসছে। তাদের মারতে চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, সেরকমই 2 মূর্তি। বলো কি কি খায়? ধান খায়, মাছ খায়, মাছ খায়। কি কি মারো তোমরা? সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। ভিড় জমায় নানা দেশের পাখি। এইসব পরিযায়ী পাখি মারতে হানা দেয় চোরা শিকারীর দল। প্রত্যেক বছর একই ছবি। বৃহস্পতিবার বসিরহাটের গাছা এলাকায় এমনই 2 চোরা শিকারীকে দেখা যায়। 2জন এলাকারই বাসিন্দা বলে দাবি। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে মরা পাখি ভর্তি ব্যাগ। ক্যামেরা দেখে তড়িঘড়ি বাইকে চেপে চম্পট। পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে। যারা মারছে
কিছুটা মাংসের লোভে আর কিছুটা তাদেরকে মারা একটা এদের নেশা, শিকারের নেশা। সারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটরি বার্ডরা আছে তাদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, তারা বংশবিস্তার করতে পারছে না, তারা পরিবেশ থেকে তারা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে এবং তারা আগামী দিনে মানব সভ্যতার পক্ষেও ক্ষতি হবে। এগুলো মারা চরম অন্যায়। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল দর্শন ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা। বিশালাক্ষী খালের পাড়ে রয়্যাল বেঙ্গলের দেখা মিলল। বাঘের দেখা পেয়ে পর্যটকরা খুশি। সুন্দরবনে পর্যটক আরো বাড়ার আশা। ও চন্দন